গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগারের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড। আজকে দ্বিতীয় পর্ব। সন্ধ্যার ঘটনা যতটা সম্ভব সংক্ষিপ্ত করে লিখেছি, বাকিটা পাঠকরা বিচার করবেন। সেই রাতে ঠিকমতো ঘুমোতে পারলাম না। শুটিংয়ের উত্তেজনার কারণে নাকি হারুত মারুতের কারণে জানি না, ঘণ্টার পর ঘণ্টা ক্যাসেলের ঘড়ির ঢং ঢং শব্দ শুনে কাটল। শুয়ে শুয়ে পুরো ঘটনার বিভিন্ন রকম উপসংহারে পৌঁছালাম। কোনটা গ্রহণযোগ্য মনে হলো, কোনোটা আবার মনোপুত হল না। একবার মনে হলো হারুত মারুত সাধারণ ম্যাজিশিয়ান, যাদের প্রায়ই আফ্রিকান বিভিন্ন বন্দরে দেখা যায়। তাহলে ওই তামাকের ধোঁয়া থেকে আমার ওই গোরস্থানের ছবি ভেসে আসলো কিভাবে? যতদূর মনে হয় ওরকম গোরস্থানের অস্তিত্ব আছে। অন্তত আমার কিছু বন্ধুবান্ধব আমাকে তাই বলেছে। সেগুলো যদি ভুল বলে ধরে নেওয়া হয়, তাহলে মিস হোমসের ঘটনা কিভাবে ব্যাখ্যা করা যায়? প্রাচীন মিশর সম্পর্কে পড়তে সবসময় ভালো লাগতো, তাই ওই ব্যাপারে একেবারে জানি না এমন নয়। মিশরের ওই দেবী আইসিসের কথাও আমি অনেকবার পড়েছি। হেরোডোটাস সহ আরও অনেকে, বিশেষ করে অ্যাপোলিয়াস, তার সম্পর্কে অনেক কিছু বলেছেন। দেবতা হরুসের মা দেবী আইসিসের প্রতীকও একটা বাঁকা চাঁদ, ঠিক যেরকম আছে মিস হোমসের বুকের উপরে। তার নাকি 1000-এরও বেশি পুরোহিত থাকত দেখভালের জন্য। আর ওই ধোঁয়া মিস হোমকেই বা কেন ওই রকম একটা স্বপ্ন দেখাবে? আর একটা ঘটনাগুলো যদি একেবারে ভিত্তিহীন বলে ধরে নেওয়া হয়, তাহলে একটার সাথে আরেকটার এত মিল থাকবে কেন? এসব ভাবতে ভাবতেই কখন একটু তন্দ্রা চলে এসেছিল। ঘড়ির শব্দে আবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর একটা অনুভূতি খুব বিরক্ত করছিল। বারবার মনে হচ্ছিল মিস হোমসের সাথে কিছু একটা ঘটবে। এদিকে ভোর হয়ে যাচ্ছে, শুয়ে থাকতেও ভালো লাগছিল না। উঠে মোম জ্বালালাম, জামা পরে নিলাম। স্বভাববশতই আমার ডাবল ব্যারেলের পিস্তলটাও নিয়ে নিলাম। আমি জানতাম মিস হোমস কোন রুমে আছে। ঘর থেকে বের হয়ে এলাম। বের হয়ে নিজেকে গাধা মনে হলো। কিছুক্ষণ পর হঠাৎ মিস হোমসের ঘরের দরজা খুলে গেল। মিস হোমস বের হয়ে এলো। একটা ড্রেসিং গাউন পরে আছে, সাথে হারুত মারুতের দেয়া সেই নেকলেসটাও আছে। দূর থেকে বুঝতে পারলাম ঘুমের মধ্যেই হাঁটছে। ও নিঃশব্দে করিডোর পার হয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল। তার পিছু নিলাম। ক্যাসেল থেকে বেরিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। বাগানের মধ্য দিয়ে ওর হাঁটার গতি বেড়ে গেল। মনে হচ্ছিল যেন ঘুমের মধ্যে কোনো কিছু ওকে টেনে নিয়ে যাচ্ছে। একবার ওকে ঝোপের আড়ালে হারিয়ে ফেললাম। তারপর যখন পেলাম, তখন আর ও একা নয়, দুজন জুব্বা পরা লোক তার সাথে। লোক দুটো যে হারুত মারুত, তা বুঝতে আর কোনো অসুবিধা হলো না। মিস হোমস দুহাত তাদের দিকে বাড়িয়ে এগিয়ে যাচ্ছিল। একটু দূরে একটা ঘোড়ার ক্যারেজ দাঁড়িয়ে। গাছের আড়ালে আড়ালে এগিয়ে গেলাম। পিস্তল কক করেই মিস হোমস আর হারুত মারুতের মাঝে গিয়ে দাঁড়ালাম। তিনজনের কেউই কোনো কথা বলল না, বা এমন কিছু করলাম না যাতে মিস হোমস সজাগ হয়ে যায়। তাতে যে দৃশ্যের সৃষ্টি হবে তার মুখোমুখি হওয়ার ইচ্ছে কারোরই ছিল না। এদিকে মারুত একটা ছোরা বের করে ফেলেছে। আমার পিস্তলও তার বুকের দিকে তাক করা। ওরা বুঝল ওদের চাকু আমাকে স্পর্শ করার আগেই আমার পিস্তলের গুলি অনায়াসে দুজনকে ঘায়েল করতে পারবে। এবার আপনি জিতলেন মাখুমাজান। আপনাকে জুলোরা ঠিকই নাম দিয়েছে, রাতের অতন্ত্র প্রহরী। কিন্তু পরের বার আমরা জিতব। এই লেডি আমাদের সম্পদ, হোয়াইট ক্যান্ডারের সম্পদ। হোলি চাইল্ডের ডাক তাকে শুনতেই হবে, আর তাকে তার কাছে ফিরতেই হবে। আজকের মতো তার ডাকে আবার তিনি ঘর থেকে বের হয়ে আসবেন। আস্তে আস্তে বলল হারুত। তারপর উল্টো পথ ধরল। ঘোড়ার ক্যারেজ তড়িঘড়ি করে বের হয়ে গেল। একবার ভাবলাম পিছু নেব কি না, কিন্তু পরে চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললাম। মিস হোমসের ঘুম ভাঙানোর কোনো ইচ্ছে ছিল না। তারপর তার একটা হাত ধরে তাকে ক্যাসেলের দিকে নিয়ে যেতে থাকলাম। সেও কোনো রকম সমস্যা করল না।
তাকে সোজা ওর রুমে নিয়ে গেলাম। বুঝলাম অবস্থা গুরুতর। রেগনালকে সব জানানো উচিত, কিন্তু কোন রুমে ও থাকে সে ব্যাপারে আমার কোনো ধারণা নেই। আবার এই বিরাট ক্যাসেলে খুঁজে বের করাও কঠিন। তখন মনে পড়ল রাতে স্যাভেজ একটা ঘণ্টার দড়ি বেঁধে দিয়েছিল, কোনো দরকার হলে সেটা বাজাতে বলেছিল। তখন ঠিকমতো দেখিওনি, বুঝিওনি ওটা কোনোভাবে আমার দরকার পড়তে পারে। অনেক পুরনো ক্যাসেল, ভূতের উপদ্রব আছে, ভূতের নাম প্রায়ই শোনা যায়। আর হারুম কারুম না কি যেন নাম। আর আজ যা দেখলাম, না জানি রাতে কি না দেখব। কারোর সাথে দেখা হলে ডাকবেন স্যার, একা একা ভূত দেখার চেয়ে দুজনে মিলে দেখা নিরাপদ। রাতে স্যাভেজ বলেছিল, ইচ্ছে করলে দড়ি টানতে পারতাম, কিন্তু অস্বস্তি লাগল, তাই দড়ি অনুসরণ করে এগিয়ে যেতে থাকলাম। কাজটা খুব সহজ না। দড়িটা বারবার অন্যান্য তারের মধ্যে হারিয়ে যাচ্ছিল। তারপরও শেষ পর্যন্ত একটা দরজায় পৌঁছালাম। নক করলাম। নক করার পর মনে হলো, এখন যদি এটা স্যাভেজের রুম না হয় তাহলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। দেখা গেল কোনো মহিলা দরজা খুলে আমাকে দেখে চিৎকার করে উঠল। ধুর, মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করি যে নিজের উপরে মেজাজ খারাপ হয়ে যায়। এই অবস্থায় স্যাভেজের গলা শুনে স্বস্তি পেলাম। কোন শয়তান এখানে? আমি উত্তর দিলাম শান্ত গলায়। শুধু আমি বললে হবে না, আমি মানে হারুত হতে পারে, আবার কারুমও হতে পারে, তার চেয়ে খারাপ কেউ হতে পারে। গাধা, দরজা খুলো, আমি অ্যালান কোয়াটারমেন। অ্যানাকে? কিছু মনে করো না হ্যাঁ না, আমি সকালে তোমার সাথে কথা বলবো। এবার দরজা একটা লাথি মারলাম। স্যাভেজ দরজা খুলল। হায় হায় স্যার, আপনি এত রাতে? একেবারে পোশাক টোশাক পরে, পকেটে আবার পিস্তল? পিস্তলই তো নাকি সাপের মাথা? আপনি সত্যি সত্যি কোয়াটারম্যান স্যার তো নাকি? বলেই এক লাফে পিছিয়ে গেল। আমি ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দিলাম। এবার স্যাভেজ একটু ধাতস্থ হয়ে একটা চেয়ার এগিয়ে দিল। ভূত দেখলেন নাকি স্যার? নাকি শরীর টরীর খারাপ? নাকি হারুম কারুম কারোর সাথে দেখা হয়েছিল? আমি সারা রাত ওদের নিয়েই ভেবেছি। আরে হ্যাঁ, সেই হারুম কারুমেই। আমাকে এখনই লর্ড রেগনালের রুমে নিয়ে চলো। স্যাভেজ আমাকে রেগনালের রুমে নিয়ে গেল। তাকে আস্তে আস্তে ডেকে বলল, মাই লর্ড, মিস্টার কোয়াটারমেন আপনার সাথে কথা বলতে চান। কি ব্যাপার কোয়াটারমেন, কোনো দুঃস্বপ্ন দেখলে নাকি? হ্যাঁ, সেরকমই। স্যাভেজ আমাদের ভেতরে রেখে দরজা ভেজিয়ে দিল। তারপর রেগনালকে সব বললাম। সব শুনে ও বলল, হায় হায়, তুমি না থাকলে তো। আমি না থাকলে কি হতো সেটা পরে ভাবা যাবে, এখন কি করা উচিত সেটা ভাবো। কিছুই মাথায় ঢুকছে না। আমার মনে হয় জায়গাটা একবার দেখে আসা উচিত। রেগনাল তাড়াতাড়ি পোশাক পরে নিল। সংক্ষেপে ঘটনা বলা হলো স্যাভেজকে। মিস হোমস তার রুমে আছে কিনা নিশ্চিত হয়ে প্রাসাদের দরজায় লাগিয়ে সরাসরি ওদের নিয়ে গেলাম ঘটনার জায়গায়। মিস হোমসের স্লিপার আর আমার জুতার দাগ তখনও ভালোভাবে দেখা যাচ্ছিল। ঘোড়ার খুর আর ক্যারেজের চাকার দাগও তখনও স্পষ্ট। একটা ছোট্ট বাক্স পাওয়া গেল, তাতে প্রাচ্যের মহিলাদের একটা পোশাক আর নেকআপ পাওয়া গেল। বলা বাহুল্য কি উদ্দেশ্যে আনা হয়েছিল। যা যা দেখা গেল তার একটা নোট নিয়ে রেগনাল 3 জনের সই নিল। তারপর পুরো ব্যাপারটা গোয়েন্দাদের হাতে দেয়া হয়েছিল, কিন্তু তারা বিশেষ কিছু বের করতে পারেনি। শুধু জানিয়েছে ক্যারেজ লন্ডন শহরের দিকে গেছে। তারপর 2 জন আবার 2 মহিলার সঙ্গে এন্টিলোপ নামে জাহাজে চড়ে মিশরের দিকে রওনা হয়ে গেছে সেদিন বিকেলে। ওই ঘটনা সম্পর্কে আর বিশেষ কিছু বলার নেই। সকালে নাস্তা করার সময় আবার মিস হোমসের পাশে বসলাম। বললাম, রাতে ঘুম কেমন হলো? ভালো, কিন্তু ব্যাপার কি জানেন মিস্টার কোয়াটারমেন? সকালে দেখি আমার ড্রেসিং গাউনের কাদা লেগে আছে। তাছাড়া আমার বেডরুমের স্লিপারও কাদায় মাখামাখি হয়েছিল। দেখে মনে হয় রাতে ঘুমের মধ্যে হেঁটেছি। অদ্ভুত ব্যাপার, আমি জীবনেও ঘুমের মধ্যে হাঁটিনি।
ওই ব্যাপার নিয়ে কথা বলতে চাইলাম না, তাই আচারের পাত্রটা নিতে গিয়ে ফেলে দিলাম। ব্যাপারটা বুঝতে পেরে র্যাগনালও সাহায্য করতে আসলো। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ হতেই স্কুপ বলল ক্যারেজ অপেক্ষা করছে। বিদায় নেয়ার আগে আলাদা আলাদা করে সবার সাথে একবার করে কথা বললাম। র্যাগনাল আমার ইংল্যান্ড, আফ্রিকা 2 জায়গার ঠিকানা নিল। বলল, সত্যি কোয়াটারম্যান, আমার কিন্তু মোটেও মনে হচ্ছে না তোমার সাথে মাত্র 3 দিনের পরিচয়। এরপর ইংল্যান্ড আসলে অবশ্যই তোমার হেডকোয়ার্টার করবে র্যাগনাল ক্যাসেলে। আর কোনো কারণে সাউথ আফ্রিকায় আসলে তোমার হেডকোয়ার্টার যেন আমার বাড়িতেই হয়। সেখানে খুব আরামদায়ক থাকা খাওয়া হয়তো পাবে না, কিন্তু আমার আন্তরিকতার আতিথেয়তার অভাব যেন না হয়, এটা আমি নিশ্চিত করব। সেটা তো অনেক। আচ্ছা, তোমার কি মনে হয় রাতের ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো দরকার আছে? একটু সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলাম। চিন্তিত হওয়ার দরকার আছে কিনা জানি না, কিন্তু মিস হোমসের দিকে বিশেষ নজর রাখা উচিত। হারত মারত কাল যা করার চেষ্টা করেছে তা যে আগেও করেনি বা আবার করবে না তা কে বলতে পারে। আসলে আমরা সবাই অনেক রহস্যের মধ্যে ডুবে আছি। সারা পৃথিবী জুড়ে হাজার হাজার কোটি কোটি রহস্য। আমরা এই রহস্যের কতটুকুই আর জানি। তোমার ভাবি স্ত্রী আর সবার মতো না, সেটা কাল সে নিজে আমাকে বলেছে। মনে হয় রহস্য নিয়ে ঘাটাঘাটি না করে ওর ব্যাপারে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ। তুমি কি বলতে চাইছো জানি না, আমি কিন্তু ভয় পাচ্ছি। র্যাগনালের সাথে বিশেষ কোনো কথা হলো না। মিস হোমসের সাথেও খুব বেশি কথা হয়নি। আপনার সাথে পরিচিত হয়ে সত্যি আমার অনেক ভালো লেগেছে। অনেক দিন কারোর সাথে এমন প্রাণ খুলে কথা বলিনি। মন বলছে আপনার সাথে আবার দেখা হবে, বলেছিল লোনা। কিন্তু আমার মনে হচ্ছে না আবার দেখা হবে। আপনার জীবন এখানেই, আর আমার অনেক দূরে, আফ্রিকার বনে বাদরে। হালকা গলায় বললাম, কিন্তু আমার মনে হয় হবে, খুব ভালোভাবেই হবে। আর বিশেষ কোনো কথা হলো না। শেষে স্যাভেজ আমার কোট হাতি দিয়ে বলল, দুনিয়া সব ভুলে গেলেও আমি আপনাকে এবং ওই হারুম কারুম আর তাদের সাপের কথা কোনোদিন ভুলব না মিস্টার কোয়াটারম্যান। আমার কেন যেন মনে হচ্ছে আবার এরকম কিছু ঘটবে। আমারও স্যাভেজ। সেবারের মতো কথা শেষ। র্যাগনাল ক্যাসেলকে বিদায় জানালাম। র্যাগনাল ক্যাসেল বিদায় জানানোর 2 বছর পার হয়ে গেল। এর মধ্যে শুধু 2-1 বার ওদের খবর আমার কাছে এসেছে, স্কুপের চিঠির কল্যাণে। এর মধ্যে একটাতে ওদের বিয়ের খবর পেলাম। খুব ধুমধাম করে বিয়ে হয়েছে। 2টো রাজপরিবার যোগ দিয়েছিল বিয়েতে। স্কুপ চিঠির সাথে একটা পেপার কাটিংও দিয়েছিল, সেটার কিছুটা হুবহু তুলে দিচ্ছি। অনুষ্ঠানে কনের গহনা ছিল একটু অন্যরকম। যদিও র্যাগনাল পরিবারের গহনাগুলো ইংল্যান্ডের সবচেয়ে প্রাচীন আর মূল্যবানগুলোর অন্যতম, তবুও এই বিরাট অনুষ্ঠানে ও সেগুলো আলুর মুখ দেখালো না লেডি র্যাগনাল। অনুষ্ঠানের দিন তার একমাত্র গহনা ছিল লাল রুবি পাথরের একটা নেকলেস, তাতে মিশরীয় এক দেবতার প্রতিমূর্তি। আলাদা রকম এই গহনা সবার মনোযোগ ভালোভাবেই কেড়েছিল। এ সম্পর্কে লেডিকে জিজ্ঞেস করা হলে তিনি উত্তরে বলেন এটা নাকি তার সৌভাগ্য বয়ে আনবে। এখন কথা হচ্ছে, বিয়েতে শুধুমাত্র হারুত মারুতকে দেয়া এই নেকলেস পরার কারণ কি? ব্যাপারটা কেমন কেমন লাগলো। পরে অবশ্য আরেকটা খবর আমি পেয়েছিলাম, সেটাও পুরাতন পত্রিকার মাধ্যমেই, বছরখানেক আগে। সেটা হলো লর্ড র্যাগনাল একটা ছেলে হয়েছে। মা ও ছেলে দুজনেই ভালো আছে। খবরটা পেয়ে মনে হয়েছিল র্যাগনালের সব ঝামেলা বোধহয় শেষ। মাঝের 2 বছরে অনেক ঘটনা ঘটে গেছে। উল্লেখযোগ্য একটা ঘটনা হচ্ছে অর্কিড অভিযান। পুরনো এক বন্ধু স্যার স্টিফেন সমার্স একটা বিশেষ অর্কিড কালেকশনে রাখতে চেয়েছিলেন। হারত মারতের কথা এভাবেই ফলে যাবে আশা করিনি। ওই অভিযানের পর ঠিক করলাম এরকম পাগলামে আর করব না। কিছু টাকা পয়সাও আসতে শুরু করলো, তাই ঠিক করলাম এবার একটা থিতু হব। নিজের একটা ব্যবসা শুরু করব। টাকা থাকলে সুযোগেরও অভাব হয় না, কিন্তু গুরুত্বপূর্ণ হলো সঠিক সিদ্ধান্ত নেয়া। যেটা করতে হবে
আমার আর ভুল করা চলবে না। জ্যাকব নামে আমার এক গয়না ব্যবসায়ীর একটা প্রস্তাব নিয়ে আসলো। জুলুল্যান্ডের বর্ডারে সে একটা সোনার খনির কথা বলল। আমি যদি খনির খরচ বহন করি তাহলে সে আমাকে ওই খনির অর্ধেক শেয়ার দেবে। বোনাফাইড সোনার খনি ওই এলাকায় পাওয়ার প্রথম খনিগুলোর একটা। প্রস্তাব শুনে আমি খনি দেখতে গেলাম। জ্যাকব আর ওর কিছু বন্ধুবান্ধব যেভাবে দেখালো তাতে আমার পছন্দও হলো। নতুন সোনার খনি আবিষ্কার হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। এলাকার সৎ মানুষ হিসেবে আমার পরিচিতি আছে, তাই খুব তাড়াতাড়ি আরও অনেক শেয়ার হোল্ডার চলে আসলো। শেষে আমার নামে একটা ছোটোখাটো কোম্পানি হয়ে গেল। কোম্পানিতে আমার মোট 1500 স্টার্লিং বিনিয়োগ ছিল। সে সময় ওটাই আমার মোট সঞ্চয়। কিভাবে সব হারালাম সেটা বলে পাঠকদের আর বিরক্ত করতে চাই না। তবে এতটুকু বললে বেশি বলে হবে না যে একদিন অফিসে গিয়ে দেখি কোম্পানির 5 জন ডিরেক্টরের মধ্যে উপস্থিত শুধু আমি আর আরেকজন ক্যাপ্টেন ভদ্রলোক। জ্যাকব আর তার 2 বন্ধু নেই। পরে জানলাম তারা সকালে জাহাজে করে ক্যাপটাউন রওনা হয়ে গেছে। তারপরে জ্যাকবের সব কুকীর্তি শুনলাম। অবশ্য অন্যান্য শেয়ার হোল্ডাররা আমার পক্ষে ছিল। তাদের এতটুকু বিশ্বাস ছিল অ্যালান কোয়াটারমেন আর যাই হোক চোর নয়। বাসায় ফিরছিলাম, মনটা খুব খারাপ। তবু নিজেকে এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি যে টাকা গেছে যাক, সম্মানটা বেঁচে গেছে। ফুটপাত একদম ফাঁকা, তাই 2টো লোক সহজে আমার চোখে পড়ল। তার মধ্যে একজন আমার এইমাত্র উঠে যাওয়া কোম্পানির শেয়ার হোল্ডার, আরেকজন আমার অনেক দিনের পুরনো হন্টেড বন্ধু হ্যান্স। এই হ্যান্স হলো আমার বাবার অনেক পুরনো চাকর, উত্তরাধিকার সূত্রে আমারও আর আমার সবচেয়ে কাছের মানুষগুলোর একজন, আমার অনেক অভিযানের বিশ্বস্ত সঙ্গী। সম্প্রতি কিছু টাকা করেছে আর ডারবান থেকে একটু দূরেই একটা ফার্ম কিনেছে। দুজনে ঝগড়া বাঁধিয়েছে। সাদা লোকটা ডাচ ভাষায় বলছে, হন্টেড কোত্তা, তোমার সাহস তো কম নয়, আমাকে গালি দিস, তোর কলিজা ছিঁড়ে ফেলবো হারামজাদা। চেঁচাতে চেঁচাতে একটা লাঠি দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করলো সাদা লোকটা, কিন্তু সরে যাওয়ায় হ্যান্সের গায়ে লাগলো না। সাদা শুয়োর, তোর সাহস কত বড়, তুই আমার সামনে আমার বাসকে চোর বলিস? শালা নর্দমার কীট, বেশ্যার বাচ্চা, তুই আমার বাস সম্পর্কে কি জানিস? দুনিয়ার সব জানে আমার বাস সম্পর্কে। তার মন দিনের আলোর মতো স্বচ্ছ, বরফের মতো সাদা, আর তুই তাকে গালি দিস? দেবই তো, সোনার খনির নাম করে শালা আমার টাকা মেরে দিয়েছে। তো হলোটা কি? তুই চলে আসলি কেন? বাসের সাথে ভালোভাবে কথা বলতি, তাকে গালি দিলি কেন? থাম শালা নিচু জাত, হন্টেডের বাচ্চা হন্টেড, কথা বলা শেখাচ্ছি তোকে। তুই কি শেখাবি? আমি শেখাচ্ছি। বলে ক্রুব্ধ মহিষ যেন মাথা নিচু করে দৌড়ে এসে ঠিস মারে ঠিক সেই স্টাইলে হ্যান্স ওই লোকটাকে ঠিস মারল। লোকটা একেবারে উড়ে গিয়ে নর্দমার মাঝখানে পড়ল। এখানে বলে রাখা ভালো, হন্টেডদের মাথা জাতিগতভাবেই লোহার মতো শক্ত, তাই লোকটার অবস্থা বুঝতে অসুবিধা হলো না। ঠিস দিয়ে হ্যান্স গায়েব, আর ভদ্রলোক যখন উঠল তখন তার আপাতমস্তক কাদা মাখা, পুরো একটা চলমান আলখাত্রার ড্রাম। বাসায় ফিরলাম, পাইপে তামাক ভরে বারান্দায় আমার জরাজীর্ণ আরাম কেদারায় বসে আগুন দিলাম পাইপে। নিজের গাধামোর কথা ভাবছি। এখন মোটে 300 স্টার্লিং, ডারবানে সামান্য সম্পত্তি আর কিছু গোলাবারুদ ছাড়া আমার বলে আর কিছু নাই। এদিকে একটা ছেলে আছে, ওকে তো আর করপদক শূন্য করে রেখে যেতে পারি না। যেটা আর করতে চাইনি আবার সেই বন্দুকে হাতে নিতে হবে। এখন আবার অনেক ছেলে ছোকরা শিকারী গজিয়ে উঠেছে। এই ছাগলের দল আশেপাশের কোনো বড় প্রাণী বাদ রাখেনি। টাকার জন্য আবার যদি হাতি শিকার করতেই হয় তাহলে আফ্রিকার গহীনে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। শিকারের জন্য কোন কোন জায়গা ভালো খারাপ, কোথায় যাওয়া সুবিধাজনক, এসব যখন ভাবছি তখন একটা হালকা কাশির শব্দ পেলাম। কম বয়সী হরিণ সঙ্গীকে পেলে এভাবে কাশে, কিন্তু ওই কাশির শব্দ যে কোনো হরিণ করেনি সেটা আমি ভালো করেই জানি। সামনে আয় হ্যান্স, ডাচ ভাষায় বললাম। বলতেই ডালিম গাছের সারির পেছনের ঝোপ থেকে হ্যান্স বেরিয়ে এলো।
সে সবসময় সোজা রাস্তা দিয়ে না এসে এরকম ঝোপ জঙ্গলে আসে কেন, সেটা আমার কাছে বিরাট রহস্য। অবশ্য উত্তরাধিকার সূত্রেও পাওয়া হতে পারে। হয়তো হাজার হাজার বছর ধরে দুর্ধর্ষ শত্রুদের হাত থেকে পালিয়ে পালিয়ে বাঁচতে গিয়ে ডিএনএতে এই টেন্ডেন্সি নিজের ভেতর নিয়ে নিয়েছে। হ্যান্স এসে সামনে বসল। কি ব্যাপার হ্যান্স? সারা গায়ে কাদা, ডান পায়ে আবার লাঠি বাড়ির দাগ, মারামারি করে আসলে নাকি? জি বাস, 6 পেনি নিয়ে এই লোকের সাথে ঝামেলা ছিল, সেটা নিয়ে মারামারি, সেজন্যই এই অবস্থা। মিথ্যা বলছো কেন তুমি? তুমি একটা সাদা লোকের সাথে ঝগড়া করেছ, আর সেটা শুধু 6 পেনির জন্য নয়, অন্য কিছু নিয়ে। এবারও ঠিক বলেছেন বাস, আপনি ভালো মানুষ, তাই আপনার আত্মা সবসময় ঠিক কথাই বলে। এক সাদা লোকের সাথে মারামারি করেছি, আর সেটা টাকার জন্য নয়, ভালোবাসার জন্য। দুনিয়ায় যেটার 6 পেনির তো দূরের কথা, কোনো দামই নেই। এখন বুঝতে পারছি, যতটা ভেবেছিলাম তুমি দেখি তার চেয়েও বড় বোকা। তো এখন কি চাও? এক স্টার্লিং ধার দরকার বাস। ওই লোকটা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, আর ম্যাজিস্ট্রেট 1 স্টার্লিং ফাইন করবে। না দিতে পারলে 14 দিন জেলে থাকতে হবে। যদিও সাদা লোকটা আগেই আমাকে মেরেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট আমার কথা বিশ্বাস করবে না, জরিমানা দিতেই হবে। কিন্তু হ্যান্স, এখন তো অবস্থা এরকম যে তোমার কাছে আমার ধার চাইতে হবে, কিন্তু খালি 1 স্টার্লিংয়ের জন্য তুমি আমার কাছে? তুমি তো এখন খালি 1 স্টার্লিং কেন, 100 স্টার্লিং জরিমানা শোধ করার মতো ক্ষমতা রাখো। হ্যাঁ বাস, 1-2 মাস আগে আমি বড় লোক ছিলাম, কিন্তু এখন আমি সব মিলিয়ে 10 শিলিংয়ের মতো মালিক। তার মানে কুকুরের লেজ আবার বাঁকা হয়ে গেছে? মদ জোয়া আবার শুরু করেছ? আর ওই করেই সব খুইয়েছ নাকি? না বাস, আমি আমার সব কিছু 650 স্টার্লিংয়ে বিক্রি করেছি ঠিকই, কিন্তু মদের পেছনে সব শেষ করিনি, অন্য জিনিস কিনেছি। তো কি কিনেছ? সে কিছুক্ষণ পকেট হাতড়িয়ে একটা ময়লা কাগজ বের করে আমাকে দিল। কাগজটা দেখে মনে হলো একটা আলো সাইজের পাথর কেউ আমার গলায় ঢুকিয়ে দিয়েছে। হ্যান্স 650 স্টার্লিং দিয়ে সেই কোম্পানিরই শেয়ার কিনেছে, আমি যেই কোম্পানির চেয়ারবিহীন চেয়ারম্যান। চেয়ারবিহীন বললাম কারণ মনে হয় ততক্ষণে কোম্পানির শেয়ার হোল্ডাররা কোম্পানির যা যা সামনে পেয়েছে বিক্রি করে যত টাকা বের করে ফেলেছে। হ্যান্স সেই বোনাফাইন্ড গোল্ড মাইনের কতগুলো শেয়ার কিনেছে, কতগুলো সেটা আবার মনে পড়ছে না। হ্যান্স, তুমি এই জিনিস কোত্থেকে কিনলে? বাস, জ্যাকবের কাছ থেকে। কে কিনতে বললো তোমাকে? স্যামি, ওই যে পোংল্যান্ড যাওয়ার সময় যে আমাদের রান্নাবান্না করত, বাস জ্যাকব ওর হোটেলে উঠেছিল। তিনি ওকে বলেছিলেন ও যদি এরকম কাগজ না কিনে তাহলে আপনাকে জেলে যেতে হবে। তার কাছ থেকে এরকম কাগজ অনেক ছিল, তাই স্যামি নিজেও কেনে, তারপর আমাকে সব বলে। সে সব কিনতে পারিনি কারণ তার কাছে বেশি টাকা ছিল না। সে বলার পর আমিও কিনি। আমার বাবা আমাকে বলেছিল আপনাকে দেখে রাখতে, তাই বাস জ্যাকবের এক বন্ধুর কাছে সব সস্তায় বিক্রি করে ওই কাগজ কিনেছি। সব শুনে চোখে পানি এসে গিয়েছিল। সামলে নিয়ে বললাম, জুলু সর্দার মাহবুব তোমার নাম কি দিয়েছিল মনে আছে? মানে যখন তুমি বেজাটাউনে আগুন লাগিয়ে দিয়ে হাসানকে ওর নিজের ফাঁদে ফেলেছিলে, তখন যে কি নাম দিয়েছিল? হ্যাঁ বাস, আধারে আলোর দিশারি। ঠিক নামই তোমাকে দিয়েছিল মাহবুব। এখন আমার কাছে তুমি সত্যি আধারে আলোর দিশারি। একই সাথে একজন আমাকে দেখিয়ে দিল মানুষ কতটা নিচু হতে পারে, আর তুমি আমাকে দেখিয়ে দিলে মানুষ কতটা ভালো হতে পারে। আর কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু হ্যান্স বলতে দিল না। বাদ দেন বাস, আপনি তো কম করেননি, কিন্তু আমার কিন্তু খুশি লাগছে, কারণ আপনার কাছে বেশি টাকা পয়সা নেই, আমার কাছে কিছুই নেই। আবার দুজনকে টাকার খুঁজে বের হতে হবে। কোথায় যাওয়া যায় বলো তো? লাখ টাকা করতে হলে হাতির কোনো বিকল্প নাই। তোমার কি মনে আছে বছরখানেক আগে যখন তুমি আমার কাছে এসেছিলে, তখন তোমাকে ক্যান্ডা নামে এক উপজাতির গল্প করেছিলাম?
ওদের ওখানে নাকি হাতির গোরস্থান আছে। তুমি বোধহয় বলেছিলে তুমি ওই ব্যাপারে কিছু জানো না। না বাস, কিছু জানি না এমন বলিনি, ইচ্ছে করে কিছু বলিনি। সত্যি কথা বলতে ওদের সম্পর্কে আমি ভালোই শুনেছি। তাহলে বলনি কেন গাধা? বলিনি কারণ আপনি তখন সাদা সোনার চেয়ে হলুদ সোনার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। আচ্ছা ভালো, এখন কাহিনীটা কি সেটা বলো। আসলে বাস, ওই গরিলা দেবতা মেরে আসার পর আমরা যখন বেজা টাউনে থামলাম, তখন এক বুড়ির সাথে আমার পরিচয় হয়েছিল। বুড়ি মজিটুকু গ্রামেই থাকতো, কিন্তু মজিটু ছিল না, তার স্বামী সন্তানও কেউ ছিল না, ঠিকমতো চোখেও দেখত না। গ্রামের লোকজন তাকে ভয় পেত কারণ সে নাকি ছিল ত্রিকালঙ্গ, আবার গাছগাছরা দিয়ে ওষুধপত্র তৈরি করতে পারত। মহিলা আমার সাথে ভালোই কথা টথা বলতো। সে সময় আমার তেমন কাজ ছিল না, তাই প্রায়ই যেতাম ওর কাছে। ওকে গরিলা দেবতার গল্প বলেছিলাম। তখন সে আমাকে বলল তার দেখা অনেক দেবতা আছে, যার কাছে নাকি ওর গরিলার কিছুই না। সে নাকি ওই দেবতাকে দেখেছে যখন তার বয়স 8 কি 9। ওই দেবতা সম্পর্কে জিজ্ঞেস করলে মহিলা বলল, বেজে টাউন থেকে উত্তরে অনেক দূরে ক্যান্ডা নামে এক জাতি আছে। জাতিটা বেশ উন্নত, আর তারা যে জায়গায় থাকে সেটাও খুব উর্বর, কিন্তু আশেপাশের অনেক দূর পর্যন্ত মরুভূমি। সেজন্যই বাইরের লোকজন তাদের কথা তেমন একটা জানে না। আবার কেউ যদি ক্যান্ডাদের এলাকার বাইরের থেকেও যায়, তারা আর ফিরে আসে না। ওই মহিলা নাকি ওই ক্যান্ডা জাতির। ক্যান্ডার সুলতান নাকি তাকে হেরেমে নিতে চেয়েছিলেন, তাই সে এলাকা ছেড়ে পালিয়ে আসে। মরুভূমিতে একদল মজিটো ওকে পায়, আর চেহারা ভালো হওয়ার কারণে একজন তাকে বিয়ে করে নেয়। ওই মহিলার কথা অনুসারে ক্যান্ডারা 2 দেবতার উপাসনা করে, আবার এলাকার শাসকও একজন না 2 জন। সেজন্যই ক্যান্ডারা হাজার হাজার বছর ধরে 2 ভাগে বিভক্ত। একদল তুলনামূলকভাবে কালো, তারা জানা নামে এক হাতি দেবতার উপাসনা করে। আরেক দল একটু ফর্সা, তারা এক ঐশ্বরিক শিশুর উপাসনা করে। মহিলা আমাকে বলেছিল ওই হাতি আসলে হাতির বেশে স্বয়ং শয়তান। তার উদ্দেশ্যে নিয়মিত মানুষ বলি দেয়া হয়, আর সাদাদের শিশুর দেবতা নাকি ভালো। কিন্তু দিনে দিনে ভালো দেবতার উপাসকরা কমতে শুরু করেছে, কারণ ওই শিশু দেবতা এক মহিলা ওরাকলের দ্বারা কথা বলেন। একজন ওরাকলে মৃত্যুর আগে আরেকজনের জন্ম হবে কোথায়, কিভাবে, দেবতা তা জানিয়ে দেন। কিন্তু মাঝে মাঝে পুরোহিতেরা ওরাকলকে খুঁজে পান না, তখনই ঝামেলা হয়। তাহলে সাদারা এখনো টিকে আছে কিভাবে? কারণ ওরা ভালোর উপাসনা করে, ব্ল্যাক ক্যান্ডারা করে খারাপের। কে না জানে যুদ্ধেই যাই হোক, শেষ পর্যন্ত জয় হয় ভালোর। তাছাড়া মহিলাটা বলেছিল হোয়াইট ক্যান্ডাদের অনেক নাকি জাদুকর, তাদের নাকি অনেক গোপন শক্তি আর সম্পদ রয়েছে। ব্ল্যাক ক্যান্ডারা শুধু বর্ষা কোরাল দিয়ে তার সাথে পেরে ওঠে না। এর বেশি আর কিছু জানি না, বুড়ি আমাকে তেমন কিছু বলেনি। আর বেজে টাউনে থাকতে আমাকে এসব কথা বলনি কেন? আমি নিজে কথা বলতে পারতাম। 2টো কারণে বাস। প্রথমত বললে হয়তো আপনি আবার ওই ক্যান্ডাদের খুঁজতে বেরিয়ে পড়তেন, যেটা আমি চাইনি। কারণ ওই বিশ্রী অভিযানে ঘুরতে ঘুরতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর দ্বিতীয়ত, যে রাতে উনি আমাকে গল্পটা বলেছিল, সে রাতেই ও অসুস্থ হয়ে পড়ে আর মারা যায়। মারা যাওয়ার পর তো আর আপনার সাথেও দেখা করতে গিয়ে লাভ নেই, তাই না? আরেকটা ব্যাপার হলো, মজিটোরা কিন্তু কেউই ওর কথা বিশ্বাস করতো না। ওদের মতো মহিলা বিরাট মিথ্যাবাদী। আসলে হ্যান্স, খুব বেশি মিথ্যাবাদী বলে মনে হয় না। তারপর সব হারত মারতের সব কাহিনী ওকে বললাম। মজার ব্যাপার হলো, শুনে ও মোটেও অবাক হলো না। আমার মনে হয় হটেন্টোরা সম্ভবত আর ওইসব অসম্ভব 2 ব্যাপার আলাদা করতেই জানে না। জানলে তো এই আজগুবি কাহিনী শুনে একটু হলেও অবাক হওয়ার কথা ছিল। স্বাভাবিক গলায় বললাম, আসলে বাস, মহিলা বোধহয় একেবারে মিথ্যা বলেনি। তাহলে কোন পথে রওনা হচ্ছে বাস? কিলবা হয়ে নাকি জুলুল্যান্ডের ভেতর দিয়ে?
সিদ্ধান্ত তাড়াতাড়ি নিয়ে ফেলতে হবে। বাকি দিনটা হান্স অ্যারেস্ট হওয়ার ভয়ে বাইরে গেল না, ঘর বারান্দা বাগানে ঘুরঘুর করে কাটালো। রাতে আমার সাথেই থাকলো। পরদিন দুজনে আবার পুরনো আলোচনা শুরু করলাম। কিভাবে ক্যানাডাদের কাছে পৌঁছা যায় এই নিয়ে আলোচনা হচ্ছিল। জুলুল্যান্ড কোনো সমস্যা হবে না, আর মজিটোরাও ভালোভাবে আমাদের নেবে এটা নিশ্চিত। কিন্তু তারপর কি হবে সেটা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। হয়তো ক্যানাডাদের এলাকাতে পৌঁছাতেই পারবো না, কিন্তু কমপক্ষে ভালো কিছু শিকার তো পাওয়া যাবে সেই আশা করছি। কথা বলতে বলতে বাইরে বেশ হইচই শুনতে পেলাম। হ্যান্স দেখে এলো। বাস, 2 ইংরেজ লোক এসেছে মনে হয় আপনার কাছে। দুজনেই সুন্দর মতো চেহারা, কিন্তু কাউকে আমি চিনি না। নিশ্চয়ই কোম্পানির কোনো শেয়ার হোল্ডার। লোক দুটো যদি আমার খোঁজে এখানে আসে তাহলে বলবে আমি এই কাজে কঙ্গো গেছি, কবে আসবো জানা নেই। ঠিক আছে বাস, বলে বাড়ির পেছনের গেট দিয়ে বের হয়ে এলাম। বের হয়ে মনে হলো আমি অ্যালান কোয়াটারমেন দুজন ইংরেজ মুখোমুখি হওয়ার ভয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যাচ্ছি। নিজের উপরেই মেজাজ খারাপ হলো। কি করেছি যে আমি, যে 2টা বাইরের লোকের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছি? এসব ভেবে আবার বাড়ির সামনের বাগানে চলে আসলাম। গেটের দিকে এগিয়ে গেলাম। গেটের কাছে আসতেই এক লোকের গলা কানে এলো। ইকনা ইনকুসি? অর্থ জানি না স্যার। তারপরই অপরিচিত একটা গলা কানে আসলো। মানে আমরা যাকে খুঁজছি তিনি বিখ্যাত, অনেক বিখ্যাত শিকারী। তাকে এ এলাকায় কি যেন একটা নামে ডাকা হয়, ঠিক মনে করতে পারছি না। বুকটা ধক করে উঠল। হায় হায়, এ তো আমি মিস্টার স্যাভেজের গলা। এখানে কি করছে? আর দেরি করলাম না। গেট খুলে লর্ড রেগনাল আর মিস্টার স্যাভেজকে দেখতে পেলাম। আমার দিকে পেছনে ফিরে আছে। কেমন আছো রেগনাল? কেমন আছো স্যাভেজ? পেছন থেকে বললাম। দুজনে আমার দিকে তাকালো। তোমরা যদি আমাকে খুঁজে এসে থাকো তাহলে ভেতরে এসো, এই কুটিরটায় আমি থাকি, হেসে বললাম। দুজনে ভালো করে দেখে নিলাম। স্যাভেজের কোনো অদল বদল নাই, আগের মতোই আছে। কিন্তু রেগনালের পরিবর্তন চোখে পড়ার মতো। আগের মতো সুন্দর, এক নজরেই মেয়েদের মনে হাওয়া লাগানোর মতোই। কিন্তু কোথায় যেন মেঘের ছায়া। হ্যাঁ কোয়াটারমেন। রেগনাল এগিয়ে এসে হাত ধরে বলল, তোমার জন্য 7,000 মাইল পার হয়ে এত দূর আসা, কিন্তু এসে তোমাকে খুঁজতে খুঁজতে হালুয়া টাইট হয়ে গেছে। একবার মনে হলো হয়তো আবার নতুন কোনো অভিযানে গেছ। যাইনি, তবে যাওয়ার প্ল্যান করছি। 1 সপ্তাহ পরে আসলে আর পেতে না। কথা বলতে বলতেই ভেতরে আসলাম। লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। লাঞ্চ সেরে বারান্দার বসে পাইপের আগুন দিয়ে দুজনেই টানতে শুরু করলাম। তোমার ব্যাগ বস্তা কই? কাস্টমসে আছে। ঠিক আছে, স্যাভেজের সাথে কাউকে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে আসুক। দাও। তারপর স্যাভেজের সাথে এক লোককে পাঠালাম। একটা চিঠিও লিখে দিলাম যেন কাস্টমসে কোনো সমস্যা না হয়। তো রেগনাল, বলো এবার কি কারণে তোমার বাড়ি ছেড়ে এত দূর আসা? একটু মজা করে বললাম। কারণ ভাঙ্গা কপাল আমার, হালকা করে বলল রেগনাল। কেন, বউ মরল নাকি? অনেকটা সেরকমই। নিশ্চিত না হয়ে হয়তো মরে গেছে, তবে নিশ্চিত যে ওকে হারিয়ে ফেলেছি। এবার সত্যি ধাক্কা খেলাম। মানে কি? সত্যি ওকে হারিয়ে ফেলেছি। কই আছে, কেমন আছে, আদৌ আছে কি না কিছুই জানি না। আসল ঘটনা বলো। 1.5 বছর আগে আমাদের একটা ছেলে হয়। আমরা দুজনে এত সুখী ছিলাম যে মনে হতো দুনিয়ার যত সুখ পাওয়া সম্ভব বিধাতা আমাদের সব দিয়ে দিয়েছেন। আমার স্পষ্ট মনে আছে, এত সুখ দেখে লোনা নিজেই ভয় পেত।
গত সেপ্টেম্বরে ছেলেটাকে আর এক নার্স নিয়ে মিসেস স্কুপের কাছে যাচ্ছিলাম। মিসেস স্কুপেরও তখন বাচ্চা হবে। মাঝে মাঝে লোনা ওখানে যেত। রাস্তায় একটা হাতি লোনাদের কার্টে হামলা করে। কে জানে কেন, কার্টটা দেখে হাতিদের মাথা খারাপ হয়ে গেল, এসে কার্টটা উল্টে দেয়। পরে অবশ্য শুনলাম হাতিটা পাগল ছিল, এর আগে ওনাকে এক লোককে খুন করেছে। এতটুকু বলে একটু থামল, তারপর মেঝের দিকে তাকিয়ে আবার বলতে শুরু করল, কার্ট উল্টে গিয়ে নার্সের কোল থেকে বাচ্চাটা সুর দিয়ে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলল, আর কাউকে কিছু বলল না, যেন সব আক্রোশ আমার ছেলের উপর। আর কেউ ওর কোনো ক্ষতি করেনি, যা ক্ষতি দুধের বাচ্চাটাই করেছিল। তারপর শান্তভাবে বাচ্চাটার কাছে গিয়ে কিছুক্ষণ শুকল, যেন নিশ্চিত হলো মারা গেছে কিনা। তারপর ভদ্রলোকের মতো চলে গেল। পরে ওটাকে গুলি করে মারা হয়। বলো কি? হ্যাঁ, সর্বনাশী শুরু ওখানেই। তারপর থেকে লোনা কেমন যেন হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকত, একা একা কথা বলতো যেন কোনো বাচ্চার সাথে। ওই জাদুকরের দেয়া লাল পাথরের মালাটা নিয়ে বসে থাকত। ঘটনার পর নেকলেসটা কখনোই ওর কাছে হাতছাড়া করেনি ও। ওকে দেখে মোটেও অসুস্থ মনে হতো না, কিন্তু পুরোপুরি অন্য মানুষ হয়ে গেল। উফ কটার মেন, ওকে দেখলেই আমার বুকটা ভেঙে যেত। আমি যা করতে পেরেছি করেছি। ইংল্যান্ডের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওকে, কেউ কিছু করতে পারল না। সবাই শুধু বলল কোথাও থেকে ঘুরিয়ে আনতে, সেটা ওকে হেল্প করতে পারে। কেউ কেউ ওকে মিশরে নিয়ে যেতে বলেছিল। আমি মিশরে যাওয়ার তেমন একটা পক্ষপাতী ছিলাম না, কিন্তু একদিন লোনায় আমাকে বলল একেবারে স্বাভাবিক গলায়, জজ, আমি মিশরেই যাই। তারপর নেকলেসটা দিয়ে খেলতে শুরু করল। পরদিন সকালে আমি ওর কাছে গেলাম, তখন আবার ও বলল, আমরা কবে মিশর যাচ্ছি? ওর এরকম কথা শুনে ডাক্তাররা খুশি হয়ে বললেন ও নাকি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। আমি যেন যত তাড়াতাড়ি সম্ভব ওর ইচ্ছা পূরণ করি। আর দেরি করলাম না, মিশরে ভালো একটা জাহাজ ঠিক করলাম, 4 জন গার্ডের ব্যবস্থাও করলাম। মিশরে মাসখানেক ভালোই কাটল। লোনাও স্বাভাবিক হতে শুরু করল। মিশরের প্রাচীন জিনিসপত্র দেখে বেশ মজা পাচ্ছিল। যখন সুস্থ ছিল তখন মিশর সম্পর্কে ওর আকর্ষণ ছিল। একদিন দেবী আইসিস আর তার ছেলে হারুসের একটা মূর্তি দেখিয়ে বেশ আগ্রহ নিয়ে বলল, জর্জ দেখো, পবিত্র মা আর পবিত্র শিশু, বলে বেশ ভঙ্গি নিয়ে মূর্তিটাকে বউ করল। বিকেলে সাধারণত ও ডেকে চুপচাপ বসে থাকত। একদিন হঠাৎ বলে উঠল, বাড়ি পৌঁছে গেছি। লোনা ওর মার সাথে ঘুমাত। সেদিন রাতে বেশ ভালো রকম বাতাস শুরু হলো। মিশরীয়রা এ বাতাসকে খামসিন বলে। খামসিনের কারণে বোধহয় একটা উটের ক্যারাভ্যান তীরে দাঁড়ালো। সে রাতে আমার খুব ভালো ঘুম হলো। মনে হয় জাহাজের অন্য সবাও ভালো ঘুমিয়েছে, গার্ডরাও বোধহয় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল মিসেস ল্যাংডনের ডাকে। তিনি জিজ্ঞেস করতে এসেছিলেন লোনা আমার সাথে ঘুমিয়েছে কিনা। তারপর ওকে খোঁজা হলো। লোনার বিছানা দেখে বোঝা গেল রাতে বিছানায় যায়নি ও। কোনো জায়গায় খোঁজ বাদ দেইনি। পুরো 4 দিন আশেপাশের এলাকা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো চিহ্ন পাওয়া গেল না। তোমার কি মনে হয়? জিজ্ঞেস করলাম। সবাই বলছে অন্ধকারে হয়তো জাহাজ থেকে পড়ে গেছে ও, কিন্তু আমার মন মানল না। ওর সম্পর্কে যে কোনো মূল্যবান সংবাদের জন্য 1000 পাউন্ড পুরস্কার ঘোষণা করলাম, তবুও কোনো লাভ হলো না। তোমার নিজের কি ধারণা? তোমারও কি মনে হয় ও ডুবে গেছে? আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি না, কিন্তু তোমার কি অন্য কিছু মনে হচ্ছে? আমার তো মনে হয় মিসেস রেগনাল এখনো বেঁচে আছেন। আমার মনে তাই বলে, কিন্তু কোথায়?
সেটা মনে হয় হারুত আর মারুতি ভালো বলতে পারবে। এরকম মনে হওয়ার কারণ কি? ওদের সন্দেহ করার মতো কিন্তু কোনো কিছু তো দেখছি না। আমি তো অনেক কিছুই দেখছি। প্রথমত কারণ ইংল্যান্ডে হারুত মারুতের হুমকি। দ্বিতীয়, মিশরে আসার অনেক আগেই তুমি বড় অঙ্কের টাকা দিয়ে জাহাজ ভাড়া করেছিলে, যে খবর সহজে ছড়াতে পারে, আর নিজের নামেই করেছিলে, তাই কেউ চাইলে নিশ্চিত হতে পারে তোমার আসার ব্যাপারে। 3 নাম্বার কারণ, তোমার বইয়ের ঘুমের মধ্যে হাঁটার যে অল্প বেশি অভ্যাস আছে, সেটা সহজেই তাকে কিডন্যাপ করার ব্যাপারে যথেষ্ট সহায়ক। চতুর্থ, সেদিন তুমি নদীর পাড়ে একটা উটের ক্যারাভ্যান থামতে দেখেছিলে। 5 নম্বর, সেদিন রাতে জাহাজে সবার খুব ভালো ঘুম হওয়া। হয়তো খাবারে ঘুমের ঔষধ মেশানো ছিল। তারপর খোঁজার দায়িত্ব যাদের উপর ছিল, তাদের হয়তো কেউ ঘুষ দিয়ে থাকতে পারে না খোঁজার জন্য। তুমি জানো ওই এলাকায় ঘুষ ব্যাপারটা বেশ জনপ্রিয়। আবার মরুভূমিতে ঝড়ের রাত কারো চলার পথে চিহ্ন ঢাকার জন্য একেবারে মোক্ষম। এখন এগুলোই মনে পড়ছে, ভালোভাবে ভাবলে আরও কারণ বের করা যেতে পারে। শিওর? তার মানে তোমার মনে হয় শয়তান হারুত মারুতি লুনাকে কিডন্যাপ করেছে? তোমার জায়গা থেকে তুমি তাদের শয়তান বলতেই পারো, কিন্তু তাদের জায়গা থেকে হয়তো তারা নিজেদের জন্য ঠিক কাজটাই করেছে। আমার অন্তত ওদের খারাপ লোক মনে হয়নি। মনে না হওয়ার কারণ কি? উত্তরে ক্যান্ডাদের সম্পর্কে যতদূর জানি সবই বললাম। পুরোটা রেগনাল অনেক মনোযোগ দিয়ে শুনল, তারপর বলল, ভুল বলনি। এখন আমারও কেন যেন মনে হচ্ছে পাগলা হাতির আমার ছেলেকে খুন করার সাথে অদ্ভুত কোনো ব্যাপার জড়িয়ে আছে। কিন্তু যে হাতিটা তোমার ছেলেকে মেরেছে সে তো আর জানা না আফ্রিকার এক হাতি দেবতার সাথে এক শিশু দেবতার শত্রুতা আছে, তাই বলে ইংল্যান্ডে আরেকটা হাতে আরেকটা শিশুকে খুন করবে? এটা যেন মেনে নিতে পারছি না। তেমনি এটাকে শুধু কাকতালীয় ভাবতেও পারছি না, বিশেষ করে যখন বাচ্চাটা মায়ের বুকে দেবতার মায়ের চিহ্ন আছে। ওকে আর কিছু বললাম না, কারণ ওকে আরও ভয় পাইয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার নাই। কিন্তু আমি সত্যিই ভয় পাচ্ছিলাম। ইংল্যান্ডে যে বাচ্চাটা হাতির দ্বারা খুন হলো, হারত মারত নামে 2 আফ্রিকান পুরোহিত বিশ্বাস করে তার মা তাদের দেবতার অভিভাবক, আর ওই দেবতার শত্রু একটা হাতি। তাহলে কি ব্ল্যাক ম্যাজিক বা হোয়াইট ম্যাজিক বলে কিছুর অস্তিত্ব আছে? আর তার প্রভাব যদি আফ্রিকা থেকে ইংল্যান্ডে যেতে পারে, তাহলে আর কি কি করতে পারে সেই ম্যাজিক, সেটা আর ভাবতে চাইলাম না। রেগনাল বলে চলল, শেষে আর কোনো আশা নেই জেনেও ইজিপ্ট পুলিশ আর ফ্রান্সের এক উকিলের হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দিয়ে ফিরে আসলাম ইংল্যান্ডে। লুনা আমার বাচ্চাটাকে নিয়েই ছিল আমার দুনিয়ায়। ওদের হারানোর পর আমার পাগল হওয়ার দশা। জীবনে কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। ঠিক করলাম আর পারবো না। হয়তো আত্মহত্যা করে ফেলতাম যদি না স্যাভেজ থাকতো। লোড করা পিস্তল নিয়ে একদিন স্টাডিতে বসে কিছু দরকারি চিঠি লিখলাম। এই তো মাস 2 আগের ঘটনা। মাঝরাতে চিঠি লেখা শেষ হতেই দেখি দরজায় স্যাভেজ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার স্যাভেজ, কি চাও? মাই লর্ড, মিশরের ঘটনা নিয়ে আপনার মতো আমি বেশ চিন্তিত ছিলাম। আমি চিন্তা করতে করতে বোধহয় পাগল হয়ে গেছি। উল্টাপাল্টা স্বপ্ন দেখছি। আজ আপনি যখন আমাকে চলে যেতে বললেন, তখন খুব খারাপ লাগছিল। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। স্বপ্নে একটা সাপ দেখলাম। সাপটা আমাকে পরিষ্কার ইংরেজিতে বলল, স্যাভেজ, তাড়াতাড়ি উঠো। তোমার মালিককে বলো আফ্রিকার মিস্টার কোয়াটারম্যানের কাছে যেতে। তোমার মালিকের মনে শয়তান ভর করেছে। তোমার লর্ডকে বলবে কোয়াটারম্যানিং ওকে কিছু বলার আছে। সে স্টাডিতে দরজা আটকে বসে আছে। দেরি করো না, তাড়াতাড়ি যাও। আর সে যদি তোমার কথা শুনতে না চায়, তাহলে তাকে স্টাডিটা ভালো করে দেখতে বলবে। তাহলেই বুঝবে একটা শুধু স্বপ্ন না। ঠিক এই কথা বলেছিল স্যাভেজ। পরে আমি ঠান্ডা মাথায় আমার পকেটের নোটবুকে পুরোটা লিখে রেখেছিলাম। অদ্ভুত,
আর বলার মতো কিছু মাথায় আসলো না। আমারও মনে হয়েছিল একটা অদ্ভুত এক স্বপ্ন ছাড়া কিছু না, কিন্তু হঠাৎ আমার চোখ পড়ল লুনার পোর্ট্রেটের দিকে। কটারমেন, তুমি খেয়াল করেছো কিনা জানি না, তুমি যখন আমার বাড়িতে গিয়েছিলে তখন আমার স্টাডিতে পর্দা দিয়ে ঢাকা একটা পোর্ট্রেট ছিল লুনার। হ্যাঁ, মনে আছে। পর্দা দেওয়া পোর্ট্রেটের ব্যাপারটা কেমন যেন অদ্ভুত ঠেকছিল। আরে অদ্ভুত ব্যাপার স্যাপার তো অদ্ভুতই লাগবে, প্রেমিকের খেয়াল আর কি। লোনার সাথে এঙ্গেজমেন্টের পর করিয়েছিলাম, তো বিয়ের পর পর্দা খুলেছিলাম ঠিকই, কিন্তু মিশর থেকে আসার পর ওই ছবিটার দিকে চোখ পড়লেই সব এলোমেলো লাগত, তাই আবার ওটার উপর পর্দা দিয়েছিলাম। কিন্তু সেই রাতে দেখলাম আবার পর্দা সরানো। আমার স্পষ্ট মনে ছিল সন্ধ্যায় আমি যখন ঘরে ঢুকেছিলাম তখন পর্দা টানানোই আছে, আর আমি ছাড়া কেউ রুমেই ঢুকেনি, আর ওটা সরানোর মতোই কেউ নেই। পরে আমি সবাইকে জিজ্ঞেস করেছিলাম কেউ সরিয়েছে কিনা। কেউ সরায়নি। অবশ্য ডিনারে যখন গিয়েছিলাম তখন কেউ করতে পারে, কিন্তু মনে হলো না এরকম কেউ করবে। স্যাবেজ, জানি না তোমার স্বপ্ন কোনো স্বপ্নের চেয়ে বেশি কিছু কি না, কিন্তু আমার মনে হয় ওই সময় আমাকে যদি কেউ কোনো রকম সাহায্য করতে পারে সেটা মিস্টার কোয়াটারমেন। আজ রবিবার, আফ্রিকার জাহাজ বোধহয় শুক্রবার ছাড়ে। তুমি 2টো টিকিট বুকিং দিয়ে ফেলো। তার সাথে ওকে কিছু অস্ত্রশস্ত্র কিনতে বললাম। জানি না আফ্রিকায় এসে কোন পরিস্থিতি পড়তে হবে, তাই ও সব কিছু করল, আর তারপর আমরা এখানে। রেগনাল শেষ করল। এক রেজিমেন্ট সৈনিকের মোট অস্ত্র, তোমার কাছে যদি কিছু অস্ত্র মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। গেটের দিকে তাকিয়ে বললাম, ওখানে সেভেজ একটা কার্টে করে তাদের মালপত্র নিয়ে এসেছে কেবল। সব মালপত্র নামিয়ে স্টোর রুমে তালা দিয়ে রাখলাম। গোলাবারুদ আলাদা করা হলো। রেগনাল আর আমি সেগুলো খুলে দেখছিলাম। সব ধরনের অস্ত্রশস্ত্রের ভালো প্যাকেজ তৈরি করে এনেছে রেগনাল। হাতে মারা বন্দুক থেকে শুরু করে কোমর সাইজের গুজে রাখার মতো পিস্তল পর্যন্ত সব আছে। বন্দুকগুলো যখন বসার ঘরের দেয়ালে হেলান দিয়ে রাখা হচ্ছিল তখন হ্যান্স তো পারলে খুশির চোটে লাফালাফি শুরু করে। সে প্রতিটা আলাদা আলাদা নাম দিতে শুরু করে। একটা হাতে নিয়ে বলে উঠল, বাস, এটা দিয়ে স্বয়ং শয়তানকেও মারতে পারবেন। কিন্তু তারপরেও ইনটম্বি হলো আমার অনেক পুরনো একটা বন্দুক। সাইজে ছোট হলেও অতীতে আমাকে অনেক সার্ভিস দিয়েছে। যারা আমার লেখা মেরি আর দ্য হোলি ফ্লাওয়ার কাহিনী পড়েছেন তারা জানেন ওটার কথা। কারণ বাসের নিশ্চয় জানা আছে, সুন্দরী যুবতী বউয়ের চেয়ে মুঠি পুরনো বউয়ের বিশ্বাস বেশি। লোকে তো আর সাধে বলে না, পুরনো চাল ভাতে বাড়ে। কথাগুলো রেগনালকে অনুবাদ করে শোনালাম। শুনে ও হাসতে শুরু করল। ওকে হাসতে দেখে ভালোই লাগলো। ও হ্যাঁ, বলে রাখা উচিত, রেগনাল কম করেও 50টা রাইফেল এনেছিল। তাছাড়াও ছিল সদ্য বাজারে আসা বড় বোরের স্নাইডার আর এতগুলো রাইফেল টাইফেলের জন্য যথেষ্ট গোলাবারুদ। যদিও তখন কাস্টমস এখনকার মতো এত কড়া ছিল না, তারপরও আমাকে জিনিসপত্রগুলো ছাড়াতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। তাছাড়া রেগনাল নাটাল সরকারের কাছ থেকে একটা অনুমোদন জোগাড় করতে পেরেছিল। অনুমোদনটা এই মর্মে যে সব অস্ত্র শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য, বিক্রি বা বিনিয়োগের জন্য নয়। সে রাতে ঘুমানোর আগে রেগনালকে একটা অর্কিড অভিযানের গল্প বললাম। দেখে মনে হলো ও বেশ মজা পেয়েছে। তারপর বোনাফাইড সোনার খনির কাহিনী বললাম। সব শুনে ও বলল, এক লক্ষ্যে দিয়ে সব কাজ আসলে হয় না। বোঝা গেল তুমি ভালো শিকারী হতে পারো, সফল অ্যাডভেঞ্চারার হতে পারো, কিন্তু ভালো ব্যবসায়ী নও মোটেই। তারপর রেগনাল খনি সম্পর্কে কয়েকটা প্রশ্ন করে উত্তর জেনে নিল আর পকেটে নোটবুকে লিখে রাখল। জিনিসটা কেমন কেমন লাগলো। শেষ পর্যন্ত সিদ্ধান্তে আসলাম যে আমার সাথে সিরিয়াস একটা সম্পর্ক জড়ানোর আগে হয়তো আমার ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়ার চেষ্টা করছিল। কয়েকদিন পর পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। একদিন সকালে চিঠিপত্র দেখতে বসলাম।
মাঝে কয়েকদিন দেখিনি বলে অনেকগুলো জমে গিয়েছিল। প্রথম চিঠিটা এরকম: জনাব, টাকা ঢালার সময়ই জানতাম ঠিক ঘোড়ার পেছনেই ঢালছি। আমি বোনাফাইড খনিতে যে শেয়ার কিনেছিলাম, আপনি তার সমপরিমাণ টাকার যে চেক পাঠিয়েছেন সেটা পেয়েছি। আপনি যে সৎ লোক তা জানতাম। ঈশ্বর আপনার সহায় হন। খনি সংক্রান্ত এক চিঠিতে একই কথা। টাকা ফেরত পেয়েছি, কিন্তু পেল কিভাবে? বারান্দায় আসলাম, দেখি হ্যান্সের হাতে একটা চিঠির কাগজ। নিয়ে দেখলাম তাতে লেখা: স্যার, আপনি বোনাফাইড গোল্ড কোম্পানির শেয়ার কেনা বাবদ যে 650 পাউন্ড দিয়েছিলেন সেটা ফেরত পাঠানো হলো। ব্যাংক ড্রাফট ঠিকমতো পেলে দয়া করে জানাবেন। সাথে একটা 650 স্টার্লিংয়ের ড্রাফট। পুরোটা হ্যান্সকে বুঝিয়ে দিয়ে বললাম, তুমি তোমার টাকা ফেরত পেয়েছ? ড্রাফটের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে হ্যান্স বলল, বাস, এটা টাকা। এরকম একটা কাগজই তো আমি টাকা দিয়ে কিনেছিলাম। বাস, এটা আপনি আপনার কাছে রেখে দিন। না হ্যান্স, টাকা যখন ফেরত পেয়েছই তখন আমার সাথে আর যাবার দরকার কি? আবার একটা ফার্ম কিনে ফেলো। ও এক মুহূর্ত ভাবল, তারপর কেবল ড্রাফটটা ছিঁড়তে যাবে, কিন্তু আমি সময় মতো কেড়ে নেওয়াতে ড্রাফটটা বেচারা ছিন্ন হওয়ার হাত থেকে বেঁচে গেল। ওই কাগজটা যদি আপনার কাছ থেকে আমাকে আলাদা করতে চায়, তাহলে ওটা আমি ছিঁড়ে খেয়েই ফেলব। গাধার বাচ্চা গাধা। পরে আমি যে টাকা ইনভেস্ট করেছিলাম সেই 1500 পাউন্ডেরও একটা চেক পেলাম। বুঝতে সামান্য দেরি হলেও বুঝলাম সবার টাকা ফেরত পাওয়ার ছড়িটা রেগনাল নাড়াচ্ছে। তার পক্ষে এটা কোনো সমস্যাই না। এই টাকা তার হাতের ময়লা, সেটা জানি, কিন্তু প্রশ্ন হলো এই টাকার কি আমার নেওয়া উচিত হবে? আরও প্রায় 50টা স্নাইডার রাইফেল কাস্টমসে আটকে ছিল। ওগুলোর ব্যাপারে কথা বলেই ফিরছিল রেগনাল। যখন ওকে টাকা সম্পর্কে জিজ্ঞেস করলাম তখন ও বলল, বন্ধুত্বের জন্য, অবশ্য যদি তুমি আমাকে বন্ধু মনে না করো তাহলে কিছু বলার নেই। আসলে খুব ইচ্ছে করছিল তোমার সমস্যায় নিজেকে কাজে লাগাতে। আর তাছাড়া ঋণের বোঝা মাথায় নিয়ে আমার কাজ করে দেওয়ার চেয়ে বোঝা ছাড়া তুমি ভালো সার্ভিস দিতে পারবে, কি বলো? কিন্তু এতগুলো টাকা। আর এসব বাদ দিলেও তুমি যে আমার কাজটা করে দেবে সেটা প্রফেশনাল শিকারী আর গাইড হিসেবে বিনা পয়সায় করে দেবে। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই। কিন্তু বাদ, টাকা নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। টাকার চেয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু এখন আমাদের আছে। টাকার ব্যাপার এখানেই শেষ। রেগনাল কোনোভাবেই এ ব্যাপারে আর কোনো কথা বলতে চাইল না। পরে আমরা কিভাবে যাব না যাব সে ব্যাপারে বেশ কিছুক্ষণ আলোচনা হলো। কিছুক্ষণ পর জানালাটা খুলে আস্তে আস্তে দুবার শীষ বাজালাম। মিনিট খানিক পর হাজির হলো হ্যান্স। বাস, আমাকে ডেকেছেন? আধারে আলোর দিশারি। আর কিছু না বলে চুপ করে থাকলাম। ও আমার কাছে একটু জিন চাইলাম, দিলাম। তারপর ও বলতে শুরু করলো, আমার মনে হয় বাস, আপনারা কিলওয়া দিয়ে না যাওয়াই ভালো। যদিও এর মানে হলো জাহাজের জন্য অপেক্ষা করা অথবা কোনো জাহাজ ভাড়া করা, কিন্তু কিছুদিন আগে আপনি ওই এলাকার লোকজনকে যে শিক্ষা দিয়েছেন তাতে ওদিকে লোকেরা আপনার উপর যথেষ্ট ক্ষেপা। সুযোগ পেলে ছেড়ে দেবে না নিশ্চয়ই। আর অন্য দিক দিয়ে জুলোল্যান্ডে আপনি অনেক পরিচিত, সবাই আপনাকে ভালোবাসে। আর সাথে বেশি লোক নেওয়া উচিত হবে না, তাতে সময় বেশি লাগবে, ঝামেলাও বাড়বে। জুলোল্যান্ডে থাকতেই আমরা মজিটোদের কাছে ওখানে যাওয়ার খবরটা দিতে পারি, যাতে মজিটোদের রাজা এখন বাউচি হোক আর যেই হোক আমাদের নেয়ার জন্য কুলিসহ লোক পাঠাবে। আর তার আগ পর্যন্ত কুলি ভাড়া করে এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আমারও সেরকম মনে হচ্ছে। ধীরে সুস্থে বললাম, বেশি লোক নিয়ে যাবে না মরুভূমিতে। এত মানুষের নাস্তা পানির ব্যবস্থা করবেন কিভাবে? আর এত সব অস্ত্র নিয়ে এত লোক দেখলে হোয়াইট ক্যান্ডারা যত যাই বলুক না কেন, ব্ল্যাক ক্যান্ডারা ভাববে আমরা যুদ্ধ করতে যাচ্ছি, আর একজন একজন করে ধরে কলা গাছের মতো কাটতে শুরু করবে। ভালো বলেছ।
ও যা যা বলেছিল সব একদম ঠিক। পরে আমরা জুলোল্যান্ডের ভেতর দিয়েই সেভাবে গিয়েছি, ওখানে যেভাবে হ্যান্স বলেছে। আর এখানে বলে রাখা ভালো, স্থানীয় লোকজন র্যাগনালের নাম দিয়েছে ইগেজা। জুলু ভাষায় ইগেজা মানে হলো সুন্দর, আর স্যাভেজের নাম হলো ব্যানা। জানি না কেন ওকে এই নাম দেয়া হলো, কিন্তু জুলুতে ব্যানা অর্থ বুক উঁচু করা। অবশ্য অন্য কোনো অন্তর্নিহিত অর্থও থাকতে পারে। প্রায় 15 দিন পর আমরা রওনা হলাম। আমাদের সব জিনিসপত্র দুটো ওয়াগানে নেওয়া হয়েছে। সাথে যেই সব জিনিসপত্র আছে, র্যাগনালের আশীর্বাদে ওইগুলোই বাজারের সেরা। এমনকি আমরা যে ঘোড়াগুলোর উপরে বসে আছি, ওগুলো ফাটাফাটি ধরনের, তরতাজা, কষ্টসহিষ্ণু, সুন্দর। আরেকটা মজার ব্যাপার হলো, রাইডার যেন ঘোড়ার পিঠ থেকেই শ্যুট করতে পারে, এই জন্য ঘোড়াগুলো বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এক কথায়, যেটা দরকার মনে হয়েছে, সবচেয়ে বেশি টাকা খরচ করে সেটার সবচেয়ে ভালোটা কেনা হয়েছে। রেগনাল, স্যাভেজ আর আমি ঘোড়ার পিঠে বসে আছি, আর হ্যান্স একটা ওয়াগানের ড্রাইভিং সিটে। ওয়াগানগুলো চমৎকার। রাতে ঘুমানোর জন্য পেছনে ছোট জায়গা আছে, ছোট কিন্তু আরামদায়ক। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য আইভরি চাইল্ড এর 2য় পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করতে পারেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, তাতে করে আমার অনুপ্রেরণা আরেকটু বাড়বে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি।